সাল থেকে মূলত হেনিম্যান হোমিওপ্যাথি মানে ফুল হোমিওপ্যাথিটা প্র্যাকটিস করেন। তার আগে উনি প্র্যাকটিস করতেন, বাট 1805 সাল থেকে একদম ফুললি উনি শুরু করেন। তো সেই প্র্যাকটিসটা যখন উনি 11 বছর করেন, সে 11 বছর প্র্যাকটিস করার পরে 1816 দিকে উনি দেখেন এর মধ্যে যতগুলো রুগী উনি দেখছেন তারা সাময়িক ভালো হওয়ার পরে বারবার ফেরত আসছে। এই যে বারবার যে ফেরত আসছে, এই ফেরত আসার পিছনে কারণটা কি? কারণ হেনিম্যান যেহেতু নিজেই হোমিওপ্যাথি আবিষ্কার করছেন, তো উনি এই বিষয়টা নিয়ে তখন ভাবলেন বা পর্যবেক্ষণ করলেন, হয়তো এটা আমরা ভাবি না, বা যারা মেল প্র্যাকটিস করেন, যারা সিরাপ ক্যাপসুল বা মাদার ফাদার বিভিন্ন ধরনের মেডিসিন নিয়ে ট্রিটমেন্ট করেন, তারা এগুলো চিন্তাও করেন না। তারা শুধু যদি রুগী আসে, আসার পর তার সিমটমগুলি কমে যায়, তারা একদম মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বা একটা অট্টহাসি দিয়ে তারা বলেন রুগী ভালো আছে, রুগী ভালো হয়ে গেছে। বাট ভালো হওয়া আরোগ্যটা একই জিনিস না। অন্য অন্য প্যাথি সবাই ভালো করে, ভালো রাখে, একমাত্র হোমিওপ্যাথি দাবি করে রোগী কার্য করে। তো সেই জায়গা থেকে এনিম্যান যখন দেখলেন যে বারবার রোগগুলো ফেরত আসতেছে, তারা পুরোপুরি কিওর হচ্ছে না, উনি গবেষণায় মগ্ন হলেন। এবং 1828 সাল, অর্থাৎ 1816 থেকে 1828, এই দীর্ঘ 12 বছর উনি এটা নিয়ে রিসার্চ করেন। তো যখন এই রিসার্চটা বা এই পর্যবেক্ষণটা গবেষণা শেষ হয়, তখন তার প্র্যাকটিসের বয়স দাঁড়ায় 23 বছর। মানে ওনার প্র্যাকটিসের 11 বছর থেকে শুরু করে 23 বছর, এই সময়টায় উনি এটা নিয়ে রিসার্চ করেন। তখন তার মানে বয়স দাঁড়ায় 73 বছর। অর্থাৎ হোমিওপ্যাথি প্র্যাকটিসের বয়স 23 বছর, তার বয়স হচ্ছে 73 বছর। এবং এই 73 বছর মানে বা এই হোমিওপ্যাথির যে আপনার গিয়ে মায়াজম, মায়াজমের যে বিষয়টা, এই বিষয়টা আবিষ্কার করার পরে যখন ওনার 23 বছর, তারপরেও কিন্তু উনি দীর্ঘ প্রায় 15 বছর জীবিত ছিলেন। যদি উনি দেখতেন যে মায়াজমটা কোনো কাজের না, এটা একটা ছাই ভস্য বা ছেঁড়া কাগজ অথবা অপ্রয়োজনীয় বিষয়, এই 15 বছর উনি তো এটা ফেলাই দিতে পারতেন। কারণ উনি বারবার অর্গাননকে যতই সংস্করণ করুক না কেন, উনি কিন্তু ওই মায়াজমটাকে বাদ দেন নাই। উনি বিশেষ করে মায়াজম বলেন অথবা ঔষধের সূক্ষ্ম মাত্রা বলেন, একক ওষুধ বলেন, ওষুধ প্রয়োগের কৌশলগুলো বলেন, এইগুলো নিয়ে কিন্তু উনি বারবার বারবার কাজ করছেন। এবং সেই কাজ করার পরিপ্রেক্ষিতে প্রথম ছিল দশমিক পদ্ধতির ওষুধ, এরপরে আসছে শতমিক পদ্ধতির ওষুধ, এরপরে 50 শতমিক ওষুধ। তার মানে উনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মর দিকে গেছেন। তো এই জায়গাটা যখন যদি আমরা একটু ভাবি, চিন্তা করি, তাহলে মায়াজম সম্পর্কে যে যাই বলুক না কেন, এটা নিয়ে আমাদের একটু ভাববার বিষয়। যে উনি মৃত্যুর আগে এটা নিয়ে কোনো কথা বলেন না, পরিবর্তন করে গেলেন না। জীবনের শেষ বয়সে এসে উনি মায়াজমটা আবিষ্কার করে গেলেন। দীর্ঘ 12 বছর উনি এটা নিয়ে রিসার্চ করলেন, এর মধ্যে জেলও খাটছেন এই মায়াজম আবিষ্কার করতে গিয়া। মানে ওই টাইমটা ওনার জেল খাটছিলেন, জেল খানায় বসেও কিন্তু এটা নিয়ে উনি কাজ করছেন। তো আহ, এই যে বিষয়গুলো, এইটা নিয়ে একটা দীর্ঘ কাজ করা দরকার বা উচিত। সর্বোপরি পুরো হোমিওপ্যাথি নিয়ে অনেক কাজ আছে, কাজ করলে বহু কাজ করা যায়, আর যারা কাজ না করে তাদের কোনো কাজ নাই। এর জন্য আহ্বান করবো আপনারা সবাই একটু হোমিওপ্যাথি নিয়ে কাজ করেন, রিয়েল হোমিওপ্যাথি নিয়ে বা প্রকৃত হোমিওপ্যাথি নিয়ে। যাই হোক, আমি একটু চলে যাচ্ছি এখন মায়াজমটা আদৌ কাকে বলে। তো আমার আহ, যে আহ, নিজস্ব যে সংজ্ঞাটা আমি দিয়েছি, সেটাই আমি একটু বলি। যে মায়াজম হচ্ছে একটা অদৃশ্য বা সূক্ষ্ম শক্তি। এখানে দেখবেন অনেকে তো বলে ক্ষুদ্র শক্তি বা ক্ষুদ্র মাত্রা, এই কথাটা কিন্তু বলা যাবে না। ওষুধের ক্ষেত্রে যদি বলে ক্ষুদ্র মাত্রা, ক্ষুদ্রের কিন্তু একটা লিমিট আছে। বাট সূক্ষ্ম কিন্তু ক্ষুদ্র থেকে আরো সূক্ষ্ম, একদম সূক্ষ্ম হিসাবে নাও দেখতে পারেন। বাট ক্ষুদ্রের কিন্তু একটা লিমিট থাকে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা লিমিট থাকে। এর জন্য আমরা মানে ক্ষুদ্র থেকে সূক্ষ্ম কথাটা ব্যবহার করব। তাহলে মায়াজম হচ্ছে সূক্ষ্ম রোগ সৃষ্টিকারী শক্তি, যা মানব দেহে অবস্থানকালে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং অ্যান্টিমায়াজমেটিক ঔষধ ব্যতীত আরোগ্য হয় না, বরং রোগীর বংশ পরম্পরায় এই মায়াজমেটিক শক্তি প্রবাহিত হয়। তাহলে এই যে যে জায়গাটা যদি আমরা চিন্তা করি, যে মায়াজম একটা সূক্ষ্ম শক্তি যা মানবদেহ অবস্থানকালে নানান ধরনের রোগ সৃষ্টি করে, একটা রোগ সৃষ্টি করতেই থাকে, এবং যে সমস্ত রোগ আছে সেগুলোকে যদি অ্যান্টিমায়াজমেটিক ওষুধ দিয়ে আরোগ্য করা না হয়, তাহলে জটিল থেকে জটিল অবস্থার সৃষ্টি করতে পারে।
এমনকি মায়াজমেটিক রোগে রোগীকে মৃত্যুও হইতে পারে। আবার এই মায়াজমেটিক বিষয়টা রোগীর বংশ পরম্পরায় এটা চলতে থাকে, একদম অটোমেটিক চলতে থাকবে। যেমন ধরেন আমরা সম্পত্তি পাই, আমরা কিন্তু যে বাবা বা মায়ের ঘরে জন্মগ্রহণ করব, অটো কিন্তু আমরা সেখানে সম্পত্তি পেয়ে যাবো। এখানে কিন্তু সম্পত্তি দেওয়ার জন্য আলাদা কোনো মানে দলিল বা আলাদা কিছু করা লাগে না কিন্তু। মানে আমি যে বংশে জন্মগ্রহণ করছি সেই বংশের কিন্তু আমি সম্পত্তি অটো পেয়ে যাব। ঠিক তেমনি যে বংশে আমি জন্মগ্রহণ করছি সেই বংশেরও কিন্তু আহ সেই বংশেরও কিন্তু আমরা কি করি, রোগ বা মায়াজমেটিক বিষয়গুলো আমরা অটো পেয়ে যাই। এটার জন্য কিন্তু আবার দলিল বা কিছু করা লাগে না, আমরা অটো এটা পেয়ে যাই। এই যে যে পেয়ে গেলাম, তাহলে মানে এই জিনিসটা নিয়ে একটু ভাবারও বিষয় আছে যে সম্পত্তি যেমন পেলাম, আমরা তো রোগটাও পেলাম। তার মানে অর্জিত সম্পদ যেমন খুব শক্তিশালী বা এর প্রতি আলাদা একটা দরদ থাকে, তাহলে অর্জিত যে মায়াজাম বা আমরা যে বা বংশগত যে মায়াজমটা আমরা পেলাম, সেটা প্রতি তার একটা আলাদা একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এইখানে আমি দুই তিনজন ডাক্তারের একটু খুব মতামতটা না দিলেই না, এটা মানে খুব খারাপ দেখা যাবে। সারা পৃথিবীতে মায়াজমটাকে নিয়ে দুই ধরনের মতামত আছে। কেউ বলে যে যারা বিশেষ করে হোমিওপ্যাথিককে বিজ্ঞান এবং দর্শন এই দুইটার আলোকে দেখতে চায়, যে হোমিওপ্যাথি বিজ্ঞান এবং দর্শন উভয় সমৃদ্ধ বা উভয় সংযুক্ত, তাদের মতে যে মায়াজাম হচ্ছে রোগ সৃষ্টিকারী সূক্ষ্ম শক্তি। এদের মধ্যে আহ, শ্রদ্ধেয় ডাক্তার কেন্ট, ডাক্তার এইস অ্যালেন বা রবার্ট, এরা অন্যতম। এরা কিন্তু এটাকে এস্টাবলিশ করে গেছেন বেশি। এটা কিন্তু আমরা কেন্টের ফিলোসফি বইটা পড়লে এই বিষয়ে অনেক জানি বা জানবো। অ্যালেনের যদি আমরা কনিডিজের বইটা পড়ি, সেখানেও কিন্তু আমরা জানবো যে তারা কিন্তু এই লেভেলে চিন্তা করে গেছেন। অপরদিকে বিজ্ঞান মনস্ক যারা যারা মনে করে যে হোমিওপ্যাথির ফিলোসফির কোনো জায়গা নাই, এটা একদম বিজ্ঞান, তারা যে কথাটা বলে গেছে যে মায়াজাম হলো রোগ বা জীবাণু। এইটা নিয়ে দেখেন মায়াজাম দুই ধরনের দ্বন্দ্ব। একটা হচ্ছে কেউ বলে মায়াজাম হচ্ছে জীবাণু, আর একটা গ্রুপ বলে মায়াজাম জীবাণু না, এটা হচ্ছে রোগ সৃষ্টিকারী সূক্ষ্ম শক্তি। তো এই যে যারা বলেন যে মায়াজাম হচ্ছে জীবাণু, তাদের মধ্যে অন্যতম ডাক্তার হেরিং, ডাক্তার হিউজেস, ডাক্তার মার্গারেট টাইলার এবং ডাক্তার স্পাইট, ডাক্তার বিকে সরকার এবং ডাক্তার হরিমোহন চৌধুরীও কিন্তু অন্যতম। তার অর্গান অফ মেডিসিন যদি আপনারা পড়েন, তাহলে কিন্তু যারা অর্গান অফ মেডিসিন পড়ছেন হরিমোহন স্যারের, তারা কিন্তু দেখবেন উনি কিন্তু এই মায়াজমটাকে ইন্ডিকেট করছেন অনেক বেশি। যখন মায়াজমের কথাবার্তাগুলো যে অনুচ্ছেদ বা পাদটিকে চলে আসছে, উনি এটাকে একটু এস্টাবলিশ করে বা আলোচনা করছেন বেশি। আমরা আর একটু জায়গায় যাই, আরো দু একজনের মতামত নেই। যেমন বর্তমান সময়ে পি ব্যানার্জি, যারা মায়াজম ভিত্তিক একটা বড় একটা আলোড়ন সৃষ্টি করে করেছেন। পরবর্তী জেনারেশন কি করতেছেন আমি জানি না, বাট এস কে ব্যানার্জি যিনি ছিলেন, তিনি মায়াজম নিয়ে অনেক কাজ করছেন এবং অনেক নাম করা ডাক্তার ছিলেন। উনি যে মায়াজমেটিক চিকিৎসা দিতেন, সেক্ষেত্রে উনি একটা কথা বলছেন, মায়াজম ইজ এ ডাইনামিক এনার্জি হুইচ ক্যান নট সিন। মায়াজম হচ্ছে ডাইনামিক স্তরের কিন্তু একটা শক্তি, বাট এটাকে দেখা যায় না। আবার স্টুয়ার্ট ক্লোজ একটা সুন্দর কথা বলছেন যে হানেমানের সময় মায়াজম শব্দ প্রয়োগ নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। এই যে ভুল বোঝাবুঝিটা কেন হয়েছে, হ্যানিম্যানের ওই সময় অনেকে এর অর্থকে ভুল পথে পরিচালিত করছে। হ্যানিম্যান কিন্তু জিনিসটা বলছেন ডাইনামিক ইনফেকশন, এরকম টার্মও কিন্তু উনি ব্যবহার করছেন। এখন এই ডাইনামিক ইনফেকশন তো মানে অনেক হায়ার লেভেলের ইনফেকশন। ক্লাস তো শোনা যাচ্ছে না, আপনারা কি শুনতে পাচ্ছেন?
না ম্যাম, না শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, স্যারের গরি ভয়েস আমার আসতেছে না। আমার আমার হঠাৎ করে একটা ফোন চলে আসছিল, তো এই জন্য লাইনের সমস্যা হয়েছে। ওকে ওকে আচ্ছা স্যার, প্লিজ আচ্ছা কন্টিনিউ। শোনেন, হ্যাঁ আমি কন্টিনিউ করি। তো এই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে তখনকার সময় এই অর্থকে নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। কেন হয়েছে? তখন মায়াজাম বুঝাতে দূষিত বাষ্প, এগুলো আপনারা হরিমোহন স্যারের পরবর্তীতে ওনার ছেলে শ্রীকান্ত এটা অনুবাদ করছে যে মায়াজমের স্বরূপ। এই বইটা কিন্তু এই জিনিসটা পাবেন যে মায়াজম অর্থে দূষিত বাষ্প, গলিত পদার্থ, সংক্রামক উপাদান ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা তো আপনারা পাবেন, বাট এইটাই কিন্তু মায়াজম না। আমরা যদি আরো আগে চলে যাই, যখন জীবাণু আবিষ্কার হয় নাই ওই সময় ইংল্যান্ডে একটা রিসার্চ ছিল। এরকম একটা সময় মানে একটা অঞ্চলে কলেরা দেখা দিচ্ছিল। তো তখন ওরা কি করলো, এই কলেরা কেন হয়েছে খুঁজতে খুঁজতে কোন এক চিকিৎসা বিজ্ঞানী উনি একটা ডিপ টিউবওয়েলের পানি স্যাম্পল কালেকশন করলেন। করার পরে উনি জিনিসটা দেখলেন যে রিসার্চ করে দেখলেন যে এর মধ্যে কলেরার জীবাণু আছে, এবং ওই ডিপ টিউবওয়েল পানির যে লাইনটা, সেটা লাইনটা ছিল আপনার সুয়ারেজ লাইনের সাথে মানে লিঙ্ক হয়ে গেছিল। এই লিঙ্ক হয়ে যাওয়ার কারণে ওই যে ভিতরে যে লিকটা ছিল সেই লিক দিয়ে ওই সুয়ারেজের পানি থেকে আপনার ডিপ টিউবওয়েল পানির মধ্যে পানি চলে আসতো, এবং সেইখানে ওই কলেরার জীবাণু চলে আসছিল। এই জন্য ওই অঞ্চলে মানে সবারই কলেরা ধরা পড়ছিল। এই যে জীবাণু, তখন থেকে কিন্তু জীবাণুটা শুরুটা হয়। এর আগে যদি আমরা যাই, তখন কিন্তু মায়াজমটা ছিল না। তো মায়াজম নিয়ে অনেক রিসার্চ আছে, ইয়া আছে, যেটা আমরা হয়তো বা এই লেভেল এত চিন্তাও করি না। যে তখন বলা হয়তো কি মায়াজমা, মায়াজমা শব্দ থেকে কিন্তু পরবর্তীতে মায়াজম কথারও একটা সূত্র আছে এখানে। এই মায়া যখন হঠাৎ করে মানুষ মারা যেত, যেমন একটা সময় ছিল হঠাৎ করে কেউ যদি মারা যেত, মানুষ বলতো কি স্বর্ণরোগ। এই এই যে স্বর্ণরোগের বিষয় ছিল। আবার গ্রামে দেখবেন অনেকে বলে যে বাতাস লাগছে। এই বাতাস লাগা, অথবা দেখা গেছে কেউ প্রচন্ড রোদের দুপুরের বেলা কোথাও ঘুরতেছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, এই জায়গাটাকে বলা হইতো মায়া জমা। এবং এই রোগের কারণ তারা বলতো মায়া জমা, ইউরোপের ক্ষেত্রে কিন্তু। এইটি পরবর্তীতে কিন্তু চায়না এবং ইন্ডিয়ার, আমার বইতে ইতিহাস পুরো দেওয়া আছে এই বিষয়টা। এটা আমি মানে যদিও এই বিষয়টা আমার এমপিএস করতে গিয়ে আমার পাবলিক হেলথ এক টিচার এই রিসার্চ গুলো আমাদেরকে বলছিলেন, ওইখান থেকে আমার কালেক্ট করা আবার। তো যাই হোক, এই মায়া জমা থেকে পরবর্তীতে যখন উনি আবার জীবাণু আবিষ্কার করলেন, তখন এটাকে জীবাণু হিসেবে বলেছেন। হেনিম্যানের যে আপনার গিয়ে সেই ডাইনামিক যে ইনফেকশন, সেই ডাইনামিক ইনফেকশনকে অনেকে বডির ইনফেকশন বা শরীরের ইনফেকশন, অথবা ঘা পাঁচরা পুষ, কেউ আবার বলছে মশার সুখ, আবার কেউ বলছে গলিত পদার্থ, সংক্রামক, নানান ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, সারা মানে বিশ্বের যে রিসার্চ গুলো আছে, সেই রিসার্চ গুলো দেখা গেছে 30 থেকে 40% রোগ হয় সংক্রামক। 30 থেকে 40% রোগ শুধুমাত্র সংক্রামক রোগ। তাহলে এই যে 60 থেকে 70% যে রোগটা থেকে গেল 100%-এর মধ্যে, তার কারণটা কি? মায়াজম যদি জীবাণু হয়, তার মানে যত ধরনের রোগ আছে তাহলে সব জীবাণুর ক্ষেত্রে হবে, এর মূলে জীবাণু থাকবে। বা কনিক ডিজিজ যেগুলো আছে তার মূলে তাহলে জীবাণু থাকবে, জীবাণু দিয়ে কনিক ডিজিজ গুলো হবে। তাহলে এই 30 থেকে 40% রোগ হওয়ার কথা ছিল, বা সকল রোগের মূল কারণ সেটা হওয়ার কথা ছিল, যেহেতু 30 থেকে 40% জীবাণু। কিন্তু আমরা যে এই যে বাকি যে 60 থেকে 70% পাই, যেখানে হচ্ছে লাইফ স্টাইল বা বিভিন্ন ধরনের কারণ থাকে যে রোগের কারণ, তাহলে তারা কারা? তার মানে নিশ্চয়ই তাহলে এই কনিক ডিজিজের যে কারণ সেটা শুধুমাত্র জীবাণু না, এর থেকে আরো হায়ার লেভেল। তাহলে সেই হায়ার লেভেলটা কি, যেটা এখানে যদি অনেক বিজ্ঞ ডাক্তার আছেন তারা ওগুলো জানেন। তো আমি আমি সদ্য যেহেতু কাজ করি যারা নবীন চিকিৎসক বা তরুণ চিকিৎসক, কারণ আমি যেটা দেখতেছি আমাদের দেশে হোমিওপ্যাথির উন্নতি না হওয়ার কারণে মূল যে বিষয় হচ্ছে তরুণ ডাক্তাররা এগিয়ে আসছেন না। তারা ফলো করতেছেন, যেমন ক্লাস অনেকে বলেন স্যার ইনকাম করা লাগবে, তাদের বাপের হয়তো চেম্বার আছে, সে হয়তো মাদার ফাদার সিস্টার ব্রাদার বায়োকেমিক বিভিন্ন কিছু দিয়ে চিকিৎসা করে, সেও সেই ধারাটা বজায় রাখতে চায়। তো এই জায়গা থেকে তাদেরকে ফিরে নিয়ে আসা দরকার। যদি ভালো ডাক্তার তৈরি না হয়, বা যদি এরকম হোমিওপ্যাথিক বা অর্গানন ভিত্তিক হ্যানিম্যানীয় চিকিৎসক তৈরি না হয়, তাহলে আমরা যতই বলি আমাদের ডাক্তার লিখতে হবে এই সেই হবে,
কোনো লাভ হবে না। আমাদের যোগ্যতা আমাদেরকে বলতে হবে যে আমরা হোমিও ডাক্তার, আমাদেরকে আমরা ডাক্তার লিখবো এবং সে অধিকার দিতে হবে। তো সেই জায়গা থেকে আমি তাদের জন্য কাজ করি, আমার লেকচারটা সাধারণত সেই লেভেলেই থাকে, আমি চেষ্টা করি তাদেরকে উদ্বুদ্ধ করার। তো যারা এখানে বিজ্ঞ আছেন তারা এই বিষয়ে জানেন। তো এই যে জায়গাটা দেখেন, তাহলে রোগটা কি দাঁড়ালো এখানে। যেমন যদি করোনার সময় ধরি, তাহলে কিন্তু এই করোনার সময় সবার করোনা হয় নাই। কেন হয় নাই? যারা জীবাণুকে প্রোটেক্ট করতে পারছে, যার জীবনী শক্তি শক্তিশালী ছিল, তার কিন্তু এই আপনার গিয়ে করোনা হয় নাই। ঠিক এমনি ভাবে আপনারা যদি আমাকে সবাই জোর করে ধরে যদি মনে করেন অনেকগুলা জীবাণু খাওয়াই দেন, আমার যে রোগ হবে এই গ্যারান্টি কিন্তু নাই। তাহলে কি জীবাণু রোগ সৃষ্টি করতে পারে? অবশ্যই কিন্তু পারে না। যদি পারতো তাহলে আপনারা যখন আমাকে একদম হাত পা ধরে চেপে ধরে যখন অনেকগুলো জীবাণু খাওয়াই দিবেন, আমার কিন্তু রোগ হইতে পারতো। এখন দেখেন, এই যে আমি যে অনেকগুলো জীবাণু খেলাম, এইখানে আমার যে রোগ হলো না, কারণটা কি? প্রথমত হইতে পারে যে ওই জীবাণুগুলো আমাকে হয়তো সিদ্ধ করে বা ফ্রাই করে বা সুন্দর করে ভেজে টেজে সুন্দর করে বার্গার করে আমাকে খাওয়াই দিলেন, তাহলে কি আমার রোগ হবে? আবার এমন যদি হয় যে ওই জীবাণু থেকে আমার জীবনী শক্তি আরো বেশি পাওয়ারফুল, তো বলতেছে বেটা আয় দেখি তোর ক্ষমতা কত। ঠিক আছে, যখন আপনি আমাকে জীবাণু খাওয়াই দিলেন, উল্টা আমার জীবনী শক্তি ওরে মনে করেন মেসির মতো লাইতিয়া ফাটাইয়া অথবা এমবাপ্পের মতো মনে করেন মানে ফাটাইয়া ফাটাইয়া মাইয়া ঠাইরা সে গোল্ডেন বুট নিয়ে নিল, সে জিতে গেল। এই যে যে জিতে গেল, তার মানে কি জীবাণু আমার জীবনী শক্তির সাথে পারলো না, অথবা আমাকে সিদ্ধ করে ফ্রাই করে বা অন্যভাবে আপনারা খাওয়াইছেন, এই জন্য আমার রোগ হলো না। তার মানে তাহলে মায়াজমটা কে? মায়াজমটা ছিল শক্তি। ওই জীবাণুর মধ্যে যে শক্তি আছে, সেই শক্তিটা ছিল মূলত মায়াজম। আর বাহকটা ছিল কে? বাহক ছিল কিন্তু ওই জীবাণুটা। এই জন্য আবার ধরেন বংশগতভাবে যেহেতু আমরা আসি বা জীবাণুটাকে আমি পাই, তাহলে সেখানে বাহককে আমার বাবা মা বা বংশগত পূর্বপুরুষ, তারা হচ্ছে বাহক। বাট জীবাণুটা ছিল বা মায়াজমটা ছিল তাদের মধ্যে একটা সূক্ষ্ম শক্তি। সেই শক্তিটা তারা যখন আমাকে জন্ম দিছে, তখন তাদের সে শুক্রাণু ডিম্বাণু ছিল, সেটা ছিল শক্তিশালী। যদি সেই ডিম্বাণু শুক্রাণু মৃত্যু হইতো, তাহলে কিন্তু আমার জন্ম হইতো না। তার মানে সেখানে একটা শক্তি ছিল। আবার আপনি যখন আমার মধ্যে রোগ সৃষ্টি হইলো, তখন আমাকে আপনি কি দিবেন? ওষুধ দিবেন। এই যে ওষুধের সাথে যে আপনি মানে দিলেন, আরএস দিলেন বা গাছের যে রস দিলেন, কষ দিলেন, যাই দিলেন, এটা একটা বাহক। বাট তার মধ্যে যে আপনি শক্তি তৈরি করলেন, পটেন্সি তৈরি করলেন, ঝাঁকি দিয়ে দিয়ে শক্তি তৈরি করলেন, শক্তিটা হয়েছে আমার কাছে আসল। ওই শক্তিটা যখন আপনি আমাকে দিবেন, তখন কিন্তু আমার রোগ আরোগ্য হয়ে যাবে। এই কারণে হ্যানিম্যানের যদি অর্গান অফ মেডিসিন পড়েন, আমরা 5 উপায়ে ওষুধ দিতে পারি। এর মধ্যে একটা উপায় হচ্ছে ঘ্রাণ। তো আমি যদি ওষুধের ঘ্রাণ নেই, আমার যদি রোগ ভালো হয়, তাহলে এখানে কি ওষুধের পরিমাণটা গেল, কি জীবাণুটা গেল, কি ওষুধ গেল? গেল ওষুধের এনার্জি লেভেল থেকে আমার শরীরের মধ্যে খুব সূক্ষ্ম স্তরে সে চলে গেল। ঠিক তেমনি আবার যারা চুলের মাধ্যমে চিকিৎসা করেন, যে ওষুধকে চুলের মধ্যে একটু ডুবাই রাখলে সেখানেও কাজ করে, হয়তো লোক ধরেন সে আছে ঢাকার বাইরে, আপনি এখান থেকে চুল দিয়ে চিকিৎসা করেন। এটা কিন্তু আমি পরীক্ষা করে দেখছিলাম, যখন এটা শুনছি যেরকম তারা চিকিৎসা করে, তো এটাও দেখলাম যে কাজ করে। যদি আমি এই প্র্যাকটিসটা করি না, বাট আমি পরীক্ষার জন্য একবার এটা করছিলাম, আমার এক স্টুডেন্ট ডাক্তার, ওনাকে দিয়ে আমি প্রুফটা করছিলাম। তো সেখানে দেখলাম যে তার মাথা ব্যথা কমে আসছে। যদি সে কমে আসে, তাহলে তো ওষুধ খায়ও নাই, তাহলে তার মধ্যে কোন ওষুধ গেছে? এখানে অ্যাবনর্মাল, আপনার যদি ওয়ার্ল্ডে দেখেন, মানে কি বলা যায় যে প্যারা অ্যাবনর্মাল লেভেলেও কিন্তু হোমিওপ্যাথির ব্যবহার করা হচ্ছে ইদানিং। আবার ছবির উপর ব্যবহার করছে, অনেক কাজ হইতেছে এটা নিয়ে। কিন্তু আমরা খালি মানে আমরা বলতে অনেকেই আছেন যারা ম্যাল প্র্যাকটিস বা সিরাপ ক্যাপসুল বেচার তালে খালি কোম্পানি লাভ হবে, হে কিছু পাইলে হয়েছে। কিন্তু মূল হোমিওপ্যাথি নিয়ে চিন্তা করার মানুষ খুবই হোমিওপ্যাথিতে কম। এই জন্যই আমাদের এত অধঃপতন, আমরা ডাক্তার লিখতে এত সমস্যা আমাদের। তো যাই হোক, তাহলে এই যে যে দেখেন, আমাদের যদি এই স্তরে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে কিন্তু মায়াজমটাকে আমাদের ভাবতে চিকিৎসা করতে অনেক সহজ হয়ে যায়। যে ডাইনামিক লেভেলের যে এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে আমাদের মায়াজম। এবং এই জন্যই যারা শুধুমাত্র আপনার গিয়ে সিমটম নিয়ে চিকিৎসা করেন, তাদেরকে মহামতি ডাক্তার অ্যালেন একটা কথা বলছেন, যে যারা শুধু লক্ষণ দেখে চিকিৎসা করেন, তারা হচ্ছেন
সিমটোমেটিক ডাক্তার। অর্থাৎ আপনাকে শুধু লক্ষণ সাদৃশ্য হইলেই হবে না, উপযুক্ত সাদৃশ্য ঔষধ দিতে হবে। বারবার বলে গেছে যে উপযুক্ত সাদৃশ্য লক্ষণে ওষুধ দাও। সেই উপযুক্ত সাদৃশ্য লক্ষণে গিয়া 8, 10টা 20টা লক্ষণ সাদৃশ্য না হইলেও আপনার চলবে। সেক্ষেত্রে 153 নম্বর অনুচ্ছেদের একক অদ্ভুত যে পিকুলিয়ার লক্ষণ আছে, যে কটা লক্ষণ থাকুক সেই কটা লক্ষণে আপনি অ্যাডজাস্ট করে সেই লক্ষণ সমস্ত ওষুধ দেন, বাস রোগী আরোগ্য হয়ে যাবে। মায়াজমেটিক চিকিৎসা হচ্ছে এই লেভেলে। এবং এই মায়াজমেটিক চিকিৎসা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র এই মানে লক্ষণ লেভেলে আর থাকছেন না, আপনি থাকছেন কি আরো অ্যাডভান্স হয়ে যাবেন। তখন রুগীকে হয়তো সে কথা বলতে বলতে দেখবেন। আচ্ছা, মায়াজমের যে মানে ওষুধ যে ব্যবহারের যে সুবিধাগুলা সেটাই আস্তে আস্তে শুরু করে দেই। তো সেক্ষেত্রে তো আমরা যাই, ধরেন এই যে যে যত সন্ত্রাস, যত গুন্ডা, যত মাস্তান বা যত এই যে শিশু নির্যাতন বা ধর্ষণকারী যারাই আছে না কেন, মানুষকে অথবা যে বাবা মাকে মারে, তাদেরকে দেখে না, কষ্ট দেয়, এই যে লোকগুলা যারা আছে এদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা সবচেয়ে ভালো। হ্যানিম্যান সে 250 বছর আগে, হ্যানিম্যান কিন্তু সে 250 বছর আগে রেহানা পারভীন আপা, আপনি একটু দেখেন তো। নজরুল স্যার, ডক্টর আচ্ছা, নজরুল স্যার, হ্যাঁ অফ হয়ে হ্যাঁ গেছে। মিউট করছেন। আচ্ছা, এই যে কথাটা বলতেছিলাম যে আমরা যদি এইটা নিয়ে চিন্তা করি তাহলে কিন্তু আমরা মানে আমি যে কথা সবসময় বলে থাকি যে লক্ষণের পিছনেও কিন্তু লক্ষণ থাকে। আমরা বাইরে থেকে যে লক্ষণ দেখি সেটা কিন্তু প্রকৃত লক্ষণ না। আপনারা কয়েকদিন আগে দেখছেন ঢাকার কোথায় যেন উত্তরা একজন বৃদ্ধ মহিলা, সে মারা গেছে, তার শরীরে পছন্দ ধরছে, তখন গিয়ে মানুষ খবর পাইছে সে মারা গেছে, তাকে নিয়ে আসছে। দেখা গেছে তার এক ছেলে ইউনিভার্সিটির টিচার, এক ছেলে বুয়েট থেকে পড়ে, সে বড় চাকরি করে, একজন বাইরে থাকে। এদেরকে বাইরে থেকে আপনি বুঝবেন যে তারা কেমন মানুষ? বুঝবেন না। কিন্তু আপনি যখন হিস্ট্রিটা নিবেন, যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যখন এদের সাথে গল্প করবেন, তখন কিন্তু এদের অবচেতন মনের অনেক কথা আপনাকে বলে দিবে। যেটা ডাক্তার ফ্রয়েড যে কাজটা করতেন একটা সময়, কিন্তু এই যে যে সম্মোহন করে যে চিকিৎসাটা ছিল, যে তাকে একটা পরিবেশ দিয়ে তারপরে জিজ্ঞেস করে তো কোথা থেকে আপনার সমস্যা হয়েছে, আপনি কি করছেন না করছেন, উনি একটা পর্যায়ে কি করতো, সম্মোহিত হয়ে ওনার অতীতের অনেক ঘটনাগুলো বলে দিত, তখন তারা মূল সমস্যাটা বুঝতে পারতো, সেভাবে ট্রিটমেন্ট করতো। ঠিক আপনি যখন 1-1.5 ঘন্টা তার সাথে রোগীর সাথে গল্প করবেন তখন দেখবেন রোগী অনেক কথা বলে দিবে। ধরেন আপনি একজনের সাথে একটা জার্নিতে আসেন, ধরেন 3 ঘন্টা 6 ঘন্টা বা একটু লং টাইমই ধরেন যে 3 ঘন্টা 6 ঘন্টা বা আরো বেশি সময় জার্নিতে আসেন। আপনি প্রথমে তাকে জিজ্ঞেস করলেন ভাই বাড়ি কোথায়, নাম কি, খাইছেন কি, এগুলো ধরেন জিজ্ঞেস করলেন। ঠিক আছে? তো এই জিজ্ঞেস করার পরে এ কথা বলা শেষ, এরপর আপনি কি করবেন? এরপর তার চাকরি বাকরি জিজ্ঞেস করবেন, তার বাসায় কে কি করে জিজ্ঞেস করবেন, নানান ধরনের কথা। হয়তো ওই কথা বাদ দিয়ে দেখবেন দেশের কথা বলবেন, বিদেশের কথা বলবেন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, মানে অনেক কথা ওই সময় বলা হয়ে যাবে। তো এই যে যে বিষয়গুলো বলবেন, কথা বলবেন, তখন কিন্তু তার এরপরে আপনি বুঝতে পারবেন যে লোকটা কেমন। হয়তো আপনি যখন বিদায় নিবেন মনে হবে লোকটা অনেক ভালো, আবার হয়তো বা মনে হইতে পারে কথাবার্তার মধ্যে এটা চাপাবাজ লোক, আবার মনে হইতে পারে এটা হচ্ছে 420, আবার মনে হইতে পারে খুব দয়ালু, আর মনে হইতে পারে না এ তো খুব গল্পবাজ। এই যে যে আপনার মনে হয়েছে, এটা কি ভাই আপনার নাম কি, বাড়ি কই, এই কথা জিজ্ঞেস করে মনে হয়েছে? আপনি তার সাথে কিছুক্ষণ কথা বলছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলছেন, তখন দেখছেন সে যদি বলে আরে ভাই বলেন না, আমি তো সেই মাঝে মাঝে আমেরিকা যাই, ট্রাম্পের সাথে আমার গল্প হয়, কথা হয়, একসাথে চা খাই। তারপরে তখন দেখবেন যে সে হচ্ছে একটা অফিসের কেরানি, সে গল্প দিতেছে ট্রাম্পের সাথে চা খায়। তাহলে এই লোকটা কি সুবিধার লোক? আসতে পারতেছে না, সে ধুকে ধুকে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে। অথবা এই যে কষ্ট পাচ্ছে না, এটা যেমন একটা দিক, দ্বিতীয় সেটা হ্যান্ডেল করতেছে। কিভাবে হ্যান্ডেল করতেছে? এই হ্যান্ডেল করার যে বিষয়গুলো আছে, টেকনিকগুলো আছে, এইগুলো থেকে আপনি বুঝে যাবেন যে হয়তো সে একটা সাইকোটিক পেশেন্ট। হয়তো বা সেও চাচ্ছে না তার আম্মা আসুক, বা সেও খুব একটা ধ্বংসাত্মক, আম্মা মরে মরুক, যা করে করুক, সে হয়তো একটা সিভিলিক টেন্ডেন্সির মানুষ। শুধু এইটাই না, আমি একটা ঘটনাই বলি। ভদ্রলোক আমার রুগী, এটা আমার ক্লাসে বলছিলাম, অনেকে এটা শুনছেন, যে উনি আহ, উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে কি, বিয়ে করবেন। উনি ঢাকায় থাকেন, উনি বিয়ে করবেন, একটা ভালো একটা জবও করেন। এলাকায় যাকে বিয়ে করবেন সে হচ্ছে আপনার গিয়ে এক নেতার মেয়ে, রানিং নেতা। এবং আর বেশি কিছু না বলি, তো
তো ওর আব্বা শুধু ব্যবসায়ী, অত বড় নেতা বা এরকম কিছু না। তো ওনাকে সব এলাকায় ভালো জানে। উনি কিন্তু কয়েকটা প্রেমও করে, অলরেডি রানিং প্রেমও আছে একাধিক। সেই সাথে সে অনেক খারাপ কাজও করছে লাইফে। তো এখন উনি প্রথমে বিয়ে করতে চায় নাই, বাট শেষে বিয়ে করতে চাইছে এই কারণে ওই মেয়েটা খুব নামাজি মানুষ। যখন থেকে ধরেন ওর সাথে কথাবার্তা হয়েছে ফ্যামিলি ভাবে, তখন যে জিনিসটা উনি করছে, ওই মেয়ে ওকে ফোন দিয়ে দিয়া যখন আপনার নামাজের জন্য কি বলে যে সকালবেলা মানে ভোরে আর কি ফজর নামাজে তাকে জাগাইয়া তুলে এরকম। আবার বিভিন্ন নামাজের সময় সময় ফোন দেয়, এই নামাজ পড়ছে কিনা, খাওয়া দাওয়া করছে, এগুলো বলে আর কি। তো ওনার খুব এটা ভালো লাগছে, যেন বিয়ে করবে। তাহলে দেখেন, উনি কিন্তু ওনার লাইফে অনেকগুলো খারাপ কাজ করা আছে, এবং সেক্সুয়াল খারাপ কাজ উনি করছেন অনেকের সাথে। এটা নিয়েও কিন্তু উনি এখনো মানে একটা ইয়াতে ভুগতেছে। তাহলে এই যে একটা কাজ করলো। দ্বিতীয়, উনি এই মেয়েটাকে নামাজি এবং খুব ভালো, এই জন্য তাকে বিয়ে করতে চাইলো। একটার জায়গা দেখেন, এর মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে উনি মনে হয় 2-3 দিন কথা বলে না কোনো একটা কারণে। ওই মেয়েটা নাকি তাকে বলছে যে যে উনি তাকে নতুন যে বিয়ে করবেন, যে আমি এই এই বিষয় আপনি আমাকে 2 দিন কথা বলেন নাই, আপনাকে আমি পানিশমেন্ট দেবো, আপনাকে আমি মানে কি বলে যে আপনাকে আমি পানিশমেন্ট দেবো, এরকম একটা শব্দ ব্যবহার করছে আর কি। এটা শোনার পরে সেটা মনে করলো যে বিয়ের আগে আমার পানিশমেন্ট দিবে, তা না জানি বিয়ের পরে কি করবে। আবার যেহেতু নেতার মেয়ে আরেকটা ভয় পাইতেছে, এদিকে রিলেশন আছে, ওইটাকে আবার আমার চেম্বারে যেদিন আসছে তার 2 দিন পরে বলো স্যার ওটা ব্রেক আপ করে দেবো, যেহেতু আমার এখানে বিয়ে হচ্ছেই। ওর সাথে আমি একটা সমঝোতায় মোটামুটি গেছি। ওকে ও আবার মানে এটা নিয়ে বড় ধরনের কোনো ট্রমার মধ্যে না পড়ে বা কোনো কিছু না করে, এবার বুঝে বুঝে মানে তার ধরেন শুক্রবারে বিয়ে, সোমবার তার ব্রেকআপটা করবে। এর একটা প্রিপারেশন আছে। তাহলে কত টেকনিক লোকটা দেখেন। এর মধ্যে কি করছে, এর মধ্যে ওই মেয়েকে যেহেতু উনি বলছে যে সে তাকে শাস্তি দিবে বা পানিশমেন্ট দিবে, এই কথা শুনে তার আব্বাকে বলল। আর এদিকে যেহেতু একটা সম্পর্ক আছে, এটার দুজনের মধ্যে উনি আছে, আব্বাকে বলছে বিয়ে করবে না। তো যাই হোক, ও আব্বা অনেক বুঝাইছে, বুঝানোর পরে উনি সরাসরি মেয়ের সাথে কথা বলে সে বলছে আমি খারাপ, আমি এই সেই, আমি ঢাকায় বিয়ে করছি, এখানে আমার সংসার আছে, মেয়ে আছে, তুমি বিয়ে করতে পারো, তুমি আমার সাথে শান্তিতে থাকতে পারবে না, এরকম আর কি অনেক কথাবার্তা বলার পরে এই কথা বলছে। বলার পরে মেয়ে কি করছে, এটা তার আব্বাকে বলছে, আম্মাকে বলছে, যেহেতু একলা মেয়ে সে বলবেই। তো ওই লোকটা যখন তার আব্বা আবার বুঝাইলো না তুই বিয়ে কর, বিয়ে কর, তুই বাবা আমার মান সম্মানটা রাখ, যেহেতু শুক্রবারে বিয়া, এই ঘটনা হয়েছে আবার বুধবার, সোমবারের পরে বুধবার হয়েছে এই ঘটনা। যে তখন উনি দোতরানোর মধ্যেই আছে, আর ওই মেয়েকে বুঝাইছে যাকে প্রেম করে, সেও কিন্তু এক পায়ে রাজি, মানে ওদের দিকে হ্যাঁ বললেই ওই মেয়ে মনে করেন বিয়ের অ্যারেঞ্জ করে এরকম। তো যাক, ওই ঘটনা আর একটা আছে, ওটা না বলি। আহ উনি কতটা সাইকোটিক মূলত এটা বোঝানোর জন্যই বলতেছি। এরপর উনি কি করলো, ওনার হবু শাশুড়িকে ফোন দিল। উনি মনে করছে ঠিক আছে সবকিছু তো হয়ে গেছে, আব্বার সম্মান রক্ষা করা লাগবে, যাক আমি একটু মিউচুয়ালের মধ্যে যাই। যখন তার শাশুড়িকে ফোন দিল, শ্বশুর ফোন ধরে তাকে নাকি একটু গালাগালি বকাবকি করলো। এই যে গালাগালি বকাবকিটা করলো, করার পরে উনি একটা পয়েন্ট পেয়ে গেল। ওনার ভাষণ কিন্তু এগুলা, যে আমি একটা পয়েন্ট পাইলাম, যে তার আব্বাকে বুঝাইলো আমাকে যে এরকম গালাগালি বকাবকি করে, এর মেয়ে বিয়ে করার পর এই লোকটা আমার সামনে দাঁড়াবে কিভাবে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইছে যে ওই মেয়ের মামা মামা নাকি তার আব্বাকে এই কথা কাটাকাটির এক পর্যায়ে ওই সময় নাকি আবার বলছে ওই দিনেই, যে আপনি এমন এক ছেলে জন্ম দিয়েছেন, ওরে মানুষ করতে পারেন নাই, লেখাপড়া শিখেছেন, লাভ কি হয়েছে, এরকম করে কথাবার্তা বলছে। পরে ওই ছেলে তার আব্বাকে বুঝলো, এরকম 3-4টা পয়েন্ট, আমার সবগুলো এখন মনেও নাই, এরকম 3টা-4টা পয়েন্ট উনি আর কি করলো। এই 3টা-4টা পয়েন্ট ওনার আব্বাকে বুঝাইলো যে তুমি আমাকে এখন বিয়ে দিবা, যদি বিয়ে করি তাহলে কিন্তু শান্তি হবে না, তুমি কিভাবে বিয়ে ভাঙবা এই চিন্তা করো। এবং উনি সে ঢাকায় যে চলে আসছে তখন আর কিন্তু যায় নাই, বুঝছেন, এই যে যায় নাই, তার মানে দেখেন উনি কিন্তু পয়েন্ট খুঁজতেছে। প্রথমত হইছে রিলেশনের ক্ষেত্রে তাই করছে। আবার আবার দেখেন, এখন উনি বিয়ে করবে, উনি যদি বিয়ে করে ওনার কথা হয়েছে 2-3 বছর উনি বাড়ি যাবে না, তাহলে তো ওদের সাথে দেখা হলো না, যেহেতু এলাকার মধ্যে সমস্যা হবে না। দ্বিতীয়, যে মেয়ের সাথে রিলেশন এখন, মানে ওই মেয়ের সাথে আবার কথা শুরু হয়েছে, যার সাথে রিলেশন ছিল। তো ওই রিলেশনের মেয়েকে সে বিয়ে করতে চায় একটা কারণে, সে মোটামুটি সুন্দর আছে, কিছু আছে, বাট ওই মেয়ের মা নাই। এখন ওনার কথা হয়েছে যে তোর মা নাই, ও যে রাগ করে বা কিছু করে চলে যাবে, ও তো যেতে পারবে না, ওর মা ওর উল্টাপাল্টা বুদ্ধি দিবে না। আবার দেখা গেছে ও যাই থাকবে কোথায়, ওর এক ভাই আর এক বাবা, তো বাবা অবভিয়াসলি বিয়ে করে ফেলবে, তো বিয়ে করে ফেলে মেয়ে কোথায় যাবে। তার মানে দেখেন, তখন সে তার মতো করে চলতে পারবে।
তা এই যে টেকনিক্যাল, সে কেমনে কেমনে দেখেন এই ওইগুলো বের করে। এখন ধরেন ওনার হইছে, ধরেন পালসের সমস্যা, ওনার হয়েছে স্কিন ডিজিজ, এগুলো দেখার সময় আছে? এই কথাগুলো যখন সে বললো, ও তো ফুল একটা সাইকোটিক পেশেন্ট। এই যে সাইকোটিক পেশেন্ট, আপনি এখন এর মধ্যে থেকে সে গরম কাতর বা শীত কাতর, অথবা তার যে এই যে পাইলস বলছেন, এটাও তার সাইকোটিক ডিজিজের একটা রোগ, এই সাথে তার খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব, তার বংশগত কি রোগ আছে, এইগুলো বের করতে একটা মায়োমেডিক ওষুধ দেন না। যদি তাকে মায়োমেডিক ওষুধ দেন, এই যে সে যে প্রতারণা করতেছে, মেয়েদের সাথে একাধিক যে প্রেম করছে, আবার ওর সাথে শারীরিক সম্পর্ক করছে, এই কাজটা কিন্তু সে করবে না। ঠিক যিনি ধরেন এই যে ধর্ষণ করে, আমাদের কি মেডিসিন আছে না যে সে যদি পুরুষ হয়, সে ছোট বা বড়, বুড়া গুড়া কোনো মেয়ে মানুষ চিন্তা করে না, সে চিন্তা করে তার যৌন কামনার জন্য একটা মহিলা বা মেয়ে হইলে হয়েছে। যদি সে মহিলা হয়, সে চিন্তা করে একটা পুরুষ বা অল্প বয়সী বয়সী একটা পুরুষ হইলে হয়েছে। এই যে টেন্ডেন্সিটা যে করে, সেই তো ধর্ষণটা করবে। সে কি করে, আবার গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় মেয়েদের বডি দেখার জন্য, অঙ্গাভঙ্গি দেখার জন্য, হাঁটা দেখার জন্য। তাহলে আমরা কি এগুলো একটু ভাবতে পারি না? আপনি ধরেন এই কাজটা যে করবে, সে বখাটে ছেলে, তার মানে কি সে সিভিলিটিক। সে দেখবেন মানে কলার হয়তো খুলে হাঁটবে, অথবা শার্টের বোতাম খুলে হাঁটবে। এই যে, হ্যাঁ, আজকে যে আলোচনা করছিলাম, এই যে বিষয়টা আছে দেখেন, তাহলে আমরা শুধুমাত্র ওই যে ডাক্তার এলেন বলছে যে লক্ষণ ভিত্তিক যারা চিকিৎসা করে তারা সিমটোমেটিক ডাক্তার। আমি কি শুধু সিমটোমেটিক ডাক্তার থাকবো, নাকি লক্ষণের ভিতরে যে এই যে লক্ষণগুলো আছে, হেনিম্যান বলছেন যে একক, অদ্ভুত, পিকুলিয়ার লক্ষণ, এই লক্ষণগুলোকে গুরুত্ব দাও। তাই আমরা যদি এভাবে চিন্তা করতে পারি, যদি এভাবে চিন্তা করে যদি মেডিসিন গুলো দেই, তাহলে কিন্তু রুগীকে অনায়াসে আমরা মানে দেশটাও কিন্তু ভালো করতে পারি, এবং মানুষকে বিভিন্ন ক্রাইম অকারেন্স বা বিভিন্ন জটিল রোগ থেকে কিন্তু আমরা সেখান থেকে নিয়ে আসতে পারি। তো যার জন্য আমাদের যারা তরুণ ডাক্তার আছেন, আপনাদের আমি বিনীত অনুরোধ করব যে আপনারা একটু হোমিওপ্যাথি নিয়ে ভাবেন। শুধুমাত্র ওই ম্যাজিক কিউর, অব্যর্থ ঔষধ, এগুলোর ভাই খাওয়া নাই। কারণ উনি অব্যর্থ হইতো, বাট আপনি কিন্তু ব্যর্থ হবেন। ওনার আইকিউ, আপনার আইকিউ, আমার আইকিউ এক না। ওনার দৃষ্টি, আপনার দৃষ্টি, আমার দৃষ্টি তো এক না। ওনার চিন্তা ভাবনা, আপনার চিন্তা ভাবনা, আমার চিন্তা ভাবনা এক না। ওনার জ্ঞানের যে নলেজটা, আমারটা কিন্তু এক না। কাজেই আর একজনের অব্যর্থ নিয়া, আর একজনের ধনান্তরী নিয়া এই এই চিকিৎসা, দুই সেটটা চটি বই পড়ে হোমিওপ্যাথিক চিকিৎসা হবে না। এগুলো নিয়ে ভাবেন। অর্গাননে হেনিম্যান বারবার বলছেন, আমার গুরু ডাক্তার শাকুল্লাম স্যার বলতেন, অর্গানন পড়ো, অর্গানন যেভাবে আছে চিকিৎসা করো। যদি দেখো রুগী আরোগ্য হয় না, তুমি অর্গানন ছুঁড়ে ফেলাই দাও। যদি দেখো যে অর্গাননের কথা শুনে তোমার রুগী আরোগ্য হইতেছে, তাহলে তুমি তাকে লুফে নাও, তাকে তুমি হৃদয়ে রেখে দাও, মাথায় তুলে রাখো। আমরা একটু করি না এই কাজগুলা। এই জন্য আমার উদ্যত আহ্বান থাকবে, এই বিষয়টা ভাবেন। অনেকে অনেক কথা বলবে, কেউ বলবে যে আপনার মায়ের জম দরকার নাই, কেউ বলবে এত অতিরিক্ত কসকসানি দরকার নাই, কেউ বলবে 3 পৃষ্ঠা। একটা বিষয় ধরেন, ম্যাথমেটিক্যাল যদি ধরেন, হেনিম্যান অনেকে বলে 100 ঔষধ, কেউ বলে 99 ঔষধ, কেউ বলে 115 ঔষধ, কেউ বলে 130টা ঔষধ। আমি ধরে নিলাম হেনিম্যান 150 ঔষধ প্রুভিং করছে। তারপর কি ঔষধ বাড়ে নাই? তারপরেও তো আরো ক্লিনিক্যাল ম্যাথমেটিক হয়েছে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক হয়েছে। তাহলে আপনার ক্রনিক ডিজিজ নিয়ে কাজ করলে অসুবিধা কি, মাজম নিয়ে কাজ করলে অসুবিধা কি? এটা নিয়ে আপনার অভিজ্ঞতা আরো নতুন কিছু আসতে পারে না? এটা কি আরো সমৃদ্ধ করবে না? কে কি বললো এটা শোনার সময় নাই। আপনি যেহেতু জীবন একটা, চেষ্টা করেন নিজেও একটু শিখবেন, এবং অপরকেও শিখান। সর্বোপরি হোমিওপ্যাথি সেক্টরকে একটু ডেভেলপ করেন, এবং একটু মানে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যান। এটা আমাদের সবারই নৈতিক দায়িত্ব। যাই হোক, এভাবে যদি আমরা চিন্তা করে দিই, মেডিসিন গুলো প্রয়োগ করতে পারি বা দিতে পারি, তাহলে কিন্তু রোগীকে যেমন আরো করা সহজ হবে। এবং আমরা যে কারণে আরো মায়োমেডিক ওষুধগুলো দিব, সেটা হচ্ছে প্রপার সিমিলার মেডিসিন সিলেকশন, যেটা হচ্ছে গিয়ে মানে একদম উপযুক্ত ঔষধ দেওয়া। আমি কিন্তু আমার আমার মায়োজম ওষুধ কিন্তু বলে দিছি বইয়ে যে আপনি একাধিক ওষুধ দিবেন, কিন্তু তার ক্ষেত্র আছে। অনেকে দেখেন বলতে শুনি একাধিক ওষুধ দেওয়া যাবে না, একটা ওষুধ দিতে হবে। আরে ভাই, আমি সবার একটা ওষুধ কেন দিব? যে লোক 100 বছর বয়স, মনে করেন 2-1 লোকমা ভাত খায়, ও সারাদিন কাজ করতে না ঘুমাই বেড়ায়, সারাদিন কে কি করে, মনে করেন মানে আমাদের যারা মানে খুব দাদি নানি যারা আছে, হাতের চামড়া ধরে টান দিলে পরে মনে করেন রবারের মতো বইলা যায় 2 হাত। এই রোগীকে আপনি ভালো করতে পারবেন? তার জীবন শক্তি ভালো করার অবস্থায় আছে?
কারণ সে আল্লাহ যে কদিন ধরে বাঁচাই রাখে, যদি সিঙ্গেল মেডিসিনে হয় দিবেন, যদি তার কোনো মারাত্মক সমস্যা হয়, তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, আবার দেখা গেছে বাতের সমস্যা আছে, হাড্ডি ক্ষয় হয়ে গেছে, রাত্রে ঘুমাইতে পারে না, চিল্লা পাল্লা করে অবস্থা খারাপ করে ফেলায়, আপনি দেন না একাধিক ওষুধ দিয়া, যা মন চায় দেন। হ্যানিম্যান বলে গেছে জরুরি অবস্থায় জীবন বাঁচানোর জন্য যে কোনো চিকিৎসা প্রযোজ্য। আপনি যা মন চায় দিয়া তাকে একটু ভালো রাখেন, আল্লাহ যে কদিন বাঁচাই রাখে উনি বেঁচে যাক, একটু খাওয়া দাওয়া করে মোটামুটি নাতি নাতনি নিয়ে ছেলে মেয়ে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে জীবনটা ওনার শেষ হোক, এই ব্যবস্থাটা করেন। কিন্তু যে লোক ইয়ং মানুষ, যে আরোগ্য হবে, তাকে কেন আপনি উল্টাপাল্টা চিকিৎসা দিবেন? তাকে আপনি সিঙ্গেল মেডিসিন দেন, যে আরোগ্য হবে তাকে সিঙ্গেল দেন। তাকে আপনি ওই বায়োকেমিক মাদার ফাদার সিস্টার ব্রাদার এগুলো আপনি দিতে পারবেন না, কারণ এগুলো হোমিওপ্যাথি না। মানে স্ট্রেট বলে গেছে এগুলোকে দেওয়া যাবে না। বাট ওনার জন্য দেন, ওনার জীবন বাঁচানোর জন্য ওনার জন্য দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তো এই জায়গাগুলোকে আমাকে একটু চিন্তা করতে হবে। তো এই জন্য যদি আমরা একটু উপযুক্ত সাদৃশ্য ওষুধ দিতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে মায়াজম ব্যক্তি বা গভীর ভাবে ভাবতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, অনেকে মায়াজম পছন্দ করেন না, অনেক মানে ভালো ডাক্তার দেখবেন তারা মায়াজমকে পছন্দ করেন না, শুনলে তাদের গায়ে জ্বর ওঠে, অথচ তারা যে মেডিসিন গুলো দেয় সেগুলো আবার মায়াজমেটিক দেয়। তাহলে এখানে দেখেন, তারা আবার বলে কি লক্ষণ ভিত্তিক ওষুধ দিলে মায়াজমেটিক ওষুধ হবে। আরে ভাই, আপনি তো এটা নিয়ে পড়াশোনা করছেন, আপনি অর্গান নিয়ে পড়ছেন, আপনি মানে ক্রনিক ডিজিজ নিয়ে পড়ছেন, আপনি প্র্যাকটিস অফ মেডিসিন পড়ছেন, আপনি ফিলোসফি পড়ছেন, আপনি বিভিন্ন কিছু পড়ে আপনার যে থিমটা দাঁড়াইছে, এখন আপনি চোখে যা দেখেন সবই ধরেন আপনি রুগীকে বুঝে ফেলেন, রুগীকে ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, আপনার সিলেকশন মায়াজমেটিক হবে, কারণ আপনার তো আলাদা ভাবার দরকার নাই। তো যে নবীন ডাক্তার তাকে এই কথাটা বলে নিরুৎসাহিত করেন না। সে তখন কি করতে, উত্তরি তোর মায়াজম বাদ দিলাম, তাকে ওই ধনন্তরী একটা বই পাইছে যে দাঁতে ব্যথা হইলে দিবেন প্লান্টেগো মাদার, বা উনি দাঁতে ব্যথা হলে প্লান্টেগো মাদার দেয়। আর সেটা তো ব্লেডের মতো হইতে পারে, হঠাৎ করে ব্যথা আসে হঠাৎ করে চলে যায়, হইতে পারে। সেটা তো এমন হইতে পারে অতীতে তার কোনো কারণে তার এই সমস্যাটা হইতেছে, তার অতীত কোনো রাগ ডিজিজটা সাবস্ট হইতে পারে এই সমস্যা। তাহলে আপনি একটু সেদিক দিয়ে একটু চিন্তা করে দেন না, সুখটা কেন দিবেন না? এই জন্য তরুণদের নিরুৎসাহিত না করে তারা উৎসাহিত করেন। ওই তো বুঝবে যখন সে ভালো করে এই মানে মায়াজম বুঝে যাবে, ম্যাথমেটিক্স বুঝে যাবে, ক্রনিক ডিজিজ বুঝে যাবে, যখন সে প্র্যাকটিস অফ মেডিসিন বুঝে যাবে, ফিলোসফি বুঝে যাবে, নিজেই তখন বুঝে যাবে কি লাগবে কি লাগবে না। আপনি শুধুমাত্র নিরুৎসাহিত করার দরকার নাই। তো যার জন্য আমাদের যদি প্রপার ওষুধ আমরা দিতে যাই, উপযুক্ত সাধিত ওষুধ দিতে যাই, তাহলে বাহ্যিক যেগুলো দেখেন, এই যে ধরেন যদি একটা কথা বলি, কথায় তো অনেক কথা চলে আসে, প্র্যাকটিস অফ মেডিসিন, এই জায়গায় যদি আমরা যাই, সেখানে আমরা যে পাই অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন গুলো পাই, সব রোগের বর্ণনা, এগুলো তো রোগের ফল, এগুলো হোমিওপ্যাথির দৃষ্টি থেকে রোগ না, রোগ হয়েছে মায়াজম। ওই মায়াজমটা যে পর্যন্ত আপনি নষ্ট না করবেন, ওরে যে পর্যন্ত আপনি পরিষ্কার না করবেন, ও রোগ খালি বানাইতেই থাকবে। আপনি লাগাইছেন আম গাছ, তারপরে প্রত্যেক বছর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম খাবেন, এটি স্বাভাবিক। টক আম গাছ লাগাইলে টক আম গাছ আম খাবেন, যদি আপনি মিষ্টি আম গাছ লাগান তাহলে মিষ্টি আম খাবেন। তাহলে আপনি যে লাগাইছেনটা কি সেইটা আগে ঠিক করেন। এখন যদি মনে করেন আপনি টক আম খাইয়া যদি গোষ্ঠী মনে করেন গালাগালি বকাবকি করেন, আর যদি সেটা বলে মারামারি করেন, এই করেন, লাভ আছে কোনো? আপনি গাছটা মারিয়ে ফেলে তো আপনার টক আম জন্ম দেওয়া বন্ধ হয়ে যায়। আপনি গাছটা রাইখে দিবেন আর আম খাওয়ার সময় সিলি করবেন কেন রে ভাই? এই আমটা তো হচ্ছে রোগ। মায়াজম যে পর্যন্ত আছে সে পর্যন্ত যদি যদি সে সিবিলিটিক মায়াজম তার মধ্যে থাকে, সে সে উগ্র হয়ে যাবে, সে ধ্বংসাত্মক হয়ে যাবে, নিজে বনবে, আরেকজনকে মারবে, তার শরীরের মধ্যে তার ইয়ে হবে, কি বলে যে ফোড়া হবে, পুজ হবে, তার অ্যানাল অ্যানাল ফিস্টুলা হবে, এই সমস্ত রোগ তো তার হবে, তার হাড্ডি ক্ষয় হয়ে যাবে, এগুলো তার হবে। আপনি যতই হাড্ডি জোড়া লাগান, যতই ফিস্টুলার পুজ বন্ধ করেন, হইতেই থাকবে, কারণ আপনি তো তার গোড়া বন্ধ করেন নাই। আপনি যেহেতু টক আম গাছ লাগাইছেন, টক আম জন্ম তার হবেই, এটা হইতেই থাকবে। এই জায়গাগুলো আমাদের একটু ভাবা দরকার। এই জন্য উপযুক্ত সাদৃশ্য ওষুধ দিতে গেলে মায়াজমটাকে অবশ্যই আপনার প্রয়োজন হবে। এরপরে জেনেটিক যে ডিজিজ গুলো আছে বা জেনেটিক যে ডিফেক্ট আছে, এইখানে আমার বই আমি দিছি যে জিনগত ভাবে কিভাবে আমরা রোগ নিয়ে আসি, মায়ের দিক থেকে কিভাবে রোগ পাই, বাবার দিক থেকে কিভাবে রোগ পাই, এই বিষয়টা আমি আলোচনা করা আছে। তো ওইখান থেকে একটা পয়েন্ট আমি একটু বলি যে আমরা জিনগত ডিএনএর মধ্যে যে জিন থাকে, সেই ডিএনএর মধ্যে যে জিন, সেই জিনের ত্রুটির জন্য আমাদের কি হয়, বংশগত রোগ হয়। এটা কিন্তু বিজ্ঞান বলে। এই জন্য মায়াজম কিন্তু অবিজ্ঞান না, শুধু ফিলোসফি না, মায়াজমের কিন্তু বিজ্ঞান আছে। কারণ সবাই কি বলে যে জিনের ত্রুটির জন্য বংশগত রোগ হয়। তাহলে জিনকে ত্রুটি করে কে? সে কি হাওয়া থেকে ত্রুটি বেরোয় আসলো? তার আগে কি ছিল? এই যে জেনেটিক ডিসঅর্ডার আছে বা যে যে বিকৃতি করলো, যে ডিফেক্ট সৃষ্টি করলো, ওইখানে কাজ করছে মায়াজাম। জিনগত ডিফেক্টের জন্য, ত্রুটির জন্য যে ইয়া হয়, বংশগত রোগ হয়, এবং ওই জিনের ত্রুটি সৃষ্টি করছে মায়াজাম।
এই জন্য খুব মানে খুব বড় মাপের এক ডাক্তার উনি বলে গেছে, যাদের বংশে বাতের ব্যথা আছে তাদের পূর্বপুরুষ কারো না কারো গনোরিয়া ছিল। তাহলে দেখেন, এই গনোরিয়া সাপ্রেসড হওয়ার কারণে, মানে সে যে খারাপ কাজ করে গনোরিয়া পাইছে এরকম না, অনেকভাবে আসতে পারে। গনোরিয়া ব্যক্তির সাথে যদি খাওয়া দাওয়া করে একসাথে, সেভাবে আসতে পারে, লালার মধ্যে আসতে পারে, বিভিন্ন আসতে পারে। এজন্য আবার আমরা পূর্বপুরুষ আবার খারাপ না মনে করি যে বেচারারা খারাপ ছিল, এরকম না। মানে সে ভালো কাজ করছে বা তার অভ্যাসের মধ্যে সেভাবে কিন্তু এটা চলে আসতে পারে। শুধু খারাপ কাজ করলে গনোরিয়া আসবে, সিফিলিস আসবে, এটা অনেকে কিন্তু বলে খালি খারাপ কাজ করলে সিফিলিস আসে, গনোরিয়া আসে, এটা ভুল। ভালো কাজের মধ্যেও আসতে পারে, তার অসুস্থতার কারণে আসতে পারে। এটা যদি আমি বিস্তারিত লেখা আছে, যেহেতু সময় অনেক কম, অলরেডি 10টা বেজে গেছে, আমি একটু এই জন্য একটু মানে শর্ট করতেছি। তো যাই হোক, এই যে জায়গাটা দেখেন, তার মানে কি আমার জিনগত ভাবে ধরেন আমার আব্বা বা তার আব্বা বা আমি যদি বাত পাই, তাহলে এই যে পেলাম সেটা জিনগত একটা ত্রুটি। তাহলে ওই বাতের জন্য মানে যে সাপ্রেস্ট হয়ে গেল গনোরিয়া, এইটার কারণে তার জিনগত ত্রুটি সৃষ্টি হলো না। তাহলে ওই গনোরিয়ার মাধ্যমে সাপ্রেস্ট হইলো কে? গনোরিয়া যে রোগটা, সেই রোগটাকে যে বিষাদিশ চিকিৎসা, ইনজেকশন, মলম বা হোমিওপ্যাথিরা মানে মাল্টি মেডিসিন দিয়ে যে সাপ্রেস্ট করে দিল, রোগটা চলে গেল আপাতত দৃষ্টিতে, বাট রোগের শক্তিটা কি ধ্বংস হইলো? সে কি বংশ পরস্পরে আসতেছে না? সে জিনকে ত্রুটি সৃষ্টি করতেছে না? জিনের উপরে প্রভাব ফেলে ডিফেক্টটা সৃষ্টি করতেছে না? এটা নিয়ে কাজ করা দরকার। এই জন্য মায়াজমটাও কিন্তু সাইন্টিফিক, এটাকে আপনি অগ্রাহ্য করতে পারেন না। যাই হোক, এটাকে যদি আপনার মানে ঠিক করতে হয়, সুন্দর করতে হয়, তাহলে কিন্তু এই জিনগত ডিফেক্টটাকে রিডিউস করার জন্য আপনাকে অ্যান্টিমাজমেটিক ওষুধ ব্যবহার করতে হবে। অর্গান একটা বড় জায়গা জুড়ে আছে, এবং রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখি, একদৈশিক বা স্থানীয় রোগ, মাথা ব্যথা বলেন, পেটে ব্যথা বলেন, এরকম বহু রোগ দেখবেন পূর্ণাঙ্গ রোগ লক্ষণ পাওয়া যায় না। পিত্ত পাথর বলেন, কিডনি পাথর বলেন, অথবা হার্নিয়া বলেন, হার্টের সমস্যা বলেন, একটা পূর্ণাঙ্গ রোগী চিত্র খুব কম রোগের ক্ষেত্রে পাওয়া যায়। সেক্ষেত্রে যেমন মাথার টিউমার বলেন, আপনি কিন্তু দেখেন মাথার টিউমারের কোনো লক্ষণ নেই, লেখাই আছে মাথা ব্যথা, হয়তো সেন্সলেস হয়ে পড়ে, তখন একটু বমি টমি হয়, প্রস্রাব পায়খানা করে নেয়, এই কয়েকটা লক্ষণ ছাড়া আপনি আর লক্ষণ পাচ্ছেন না। তার মানে এই যে একদৈশিক রোগ আর স্থানীয় রোগ, এই যে টিউমার বা এরকম যে লোকাল যে ডিজিজ গুলো হয়, এগুলো হচ্ছে স্থানীয় রোগ। হেনিম্যান বলে গেছে এই উভয় রোগের মূল কারণ হচ্ছে মায়াজম। যেহেতু মায়াজমের অভ্যাস কি, কিছু লক্ষণ প্রকাশ করবে, কিছু লক্ষণ ভিতরে থেকে যাবে, পূর্ণাঙ্গ লক্ষণ পাওয়া যাবে না। এই যে যে লক্ষণ লক্ষণ পেলেন না, তখন আপনি কি করবেন? দু একটা লক্ষণের চিকিৎসা করতে হবে। যারা এই জন্য খুব মানে মাজমেটিক বা গভীরকীয় বা অ্যান্টিমাজমেটিক ঔষধ ব্যবহার করতে না জানে, তারা বেশিরভাগ ওই অগভীরকীয় ওষুধের মধ্যে থাকে, শর্ট অ্যাক্টিং ওষুধে থাকে। রাস্টক্স, ব্রায়োনিয়া, অথবা বিভিন্ন ধরনের যে কি বলে যে স্পাইডোস্পার্মা, আলফা আলফা, আমলকি, এই ধরনের নানান ধরনের ওষুধের মধ্যে সে থাকে। জাস্ট এগুলো দিয়ে দিয়ে খালি রুগীকে উপশম করে রাখতে হয়, গ্যালনে গ্যালনে এই ওষুধগুলো কিনে। এবং আপনারা বিভিন্ন চেম্বার গিয়ে দেখবেন, যারা দীর্ঘক্ষণ রোগীলিপি না করে, 2, 4, 5 মিনিট 10 মিনিটের মধ্যে চিকিৎসা শেষ করে, তাদের একটা বড় অংশের মধ্যে আপনারা দেখবেন খালি ওই অ্যাকুনার, ব্রেডোনা, ব্রায়োনিয়া, এই ওষুধগুলো ব্যবহার করতে করতে তার দিন পার হয়ে যায়, আর রোগী কয়েকদিন পরে পরে বারবার ফেরত আসে। তার মানে কি, রোগটাকে সে আরো জটিল করলো। তাহলে এই যে স্থানীয় রোগ, আপনি যদি গভীর কেউ ঔষধ ব্যবহার করতে চান বা উপযুক্ত একটা রোগীলিপি করতেন, তাহলে শুধু এই লক্ষণগুলোও না, তার মানসিক, শারীরিক অন্যান্য লক্ষণের মধ্যে কিন্তু অনেক লক্ষণের ভিতরেও যে গভীর লক্ষণ আছে, সেগুলো আপনি পেয়ে যাইতেন। তখন আপনি বুঝতে পারতেন যে এই রোগের সেন্ট্রাল কোথায়, গোড়াটা কোথায়। এই যে হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেলে বলে আমরা গোড়া থেকে রোগ আরোগ্য করি, সেই গোড়া সেই বংশগত, গোড়া সেই মাইজমেটিক, সেই কথাটা কিন্তু অনেকেই বলে না। ওই আগে বিজ্ঞ কিছু ডাক্তার তারা বই লিখে গেছে, বলে গেছে, ওইটা 2-1 জনে পড়ছে, ওই স্লোগান ম্যাক্সিমাম ডাক্তার দেয়, বাট কাজের কাজ তারা কিছু করে না। তারা ওই মাইজমেটিক ওষুধ যদি দেয়, তখন তাদের কিন্তু ওষুধের অত বেশি প্রয়োজন হয় না। বাট গ্যারনে গ্যারনে দেখবেন অগভীর কি ঔষধ নিয়ে নিয়ে তারা চিকিৎসা করতেছে, তারা ওষুধ দিতেছে, আর বলতেছে রোগী ভালো হয়ে গেছে। আরে ভাই, আমার ধরেন ব্যথা হাড়ে ক্ষয়, আপনি আমার ক্যালসিয়াম খাওয়াই দিলেন, ক্যালকেরিয়া ফসফরাস কিছুটা খাওয়াই দিয়া 2 দিন আমি হাঁটলাম, ভালো হয়ে গেছি। এই 2 দিন আমি মনে করেন সারা দুনিয়া প্রচার করে দিলাম, ও মুখ ডাক্তার সেই মারাত্মক ডাক্তার। কেমন মারাত্মক ডাক্তার? আরে বলেন, এই সমস্যা নিয়ে গেছি, আমি হাঁটতেই পারতাম না, এখন হাঁটা শুরু করছি। আমি সোজাইতে পারতাম না, সোজাইতেছি। খাইতে পারতাম না, খাইতেছি। এই কথাগুলো বলছেন। বা আমার পাইল ছিল একদম রক্ত যাই, একদম কমট লাল হয়ে যাইতো, এখন রক্ত পড়ে না। আপনার মনে করেন 10 দিনে আপনার মনে করেন আপনি প্রতিদিন যেহেতু 50 জন 100 জন রুগী দেখেন, আপনার প্রচার যা হওয়ার হয়ে গেছে।
এখন এই যে আবার 1 সপ্তাহ পর্যন্ত রক্ত পড়বে, ওই রোগীকে আবার সবার কাছে হেঁটে হেঁটে বলবে ভাই ওই দিন তো বলছিলাম রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, আবার আমার রক্ত পড়া শুরু হয়ে গেছে, বলবে? ওটা তো বলবে না। তাহলে মার্কেটিং যা করার হয়ে গেছে, আপনি বিশাল বড় ডাক্তার বা আমি বিশাল বড় ডাক্তার হয়ে গেলাম। এই ডাক্তারি করে মানে ইয়া নাই, মানে আত্মসম্মান বা যে আত্মতৃপ্তির বিষয়টা কিন্তু থাকে না। দ্বিতীয় হইছে যে সাপ্রেসড ডিজিজ রিওপেন। আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত যত রোগ হয়েছিল এই ইতিহাসগুলো আমাদের তখন নিতে হয়, তখন তাহলে কি হয় আমরা দেখতে পারি যে কোন রোগ কখন সাপ্রেস হয়ে গেছে। যেমন ধরেন অনেকে বলে 100% বাচ্চা হবে, এই গ্যারান্টি দিয়ে চিকিৎসা করে, অথচ ওই মানে ইয়া দেখছে অনেকে কি দেয় যে বাচ্চা হওয়ার জন্য বা টিউমার থাকলে বিভিন্ন ধরনের প্যাটেন্ট বা টোটকা ওষুধ আছে এগুলো ব্যবহার করে। কিন্তু আপনি তাকে তো আধা ঘন্টা 1 ঘন্টা জিজ্ঞেস করতে হবে, আপনি পেয়ে গেলেন ধরেন তার টাইফয়েড ছিল, তার টাইফয়েড ছিল, সেই টাইফয়েডটা তার মানে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন দিয়ে সাপ্রেস করা হয়েছিল কত বছর আগে, ধরেন 15 বছর 20 বছর আগে। এখন তার যখন বিয়ে হয়েছে তখন বাচ্চা নিতে হবে, আরো 2-4 বছর 10 বছর গেছে, হয়তো সে টেস্ট করতে গেছে, টেস্ট করে দেখলো তার ওভারি যে ওভাম, সেই ওভাম অনেক ছোট ছোট অথবা ওভাম ডেভেলপ হয় না, তার অন্য আর কোনো সমস্যা নাই। আপনি দেখেন যে তার এই রোগের সাথে আপনার ফিলোসফি আপনার পর্যবেক্ষণ বলে যে তার এই যে সাপ্রেসটা আছে এই সাপ্রেসড কারণে সমস্যাটা হয়েছে, আপনি ওই সাপ্রেসড রোগটাকে দূর করার জন্য ওষুধ দেন, দেখবেন ওই রোগটা আবার প্রকাশিত হবে এবং তার বাচ্চাও চলে আসবে, ওই টাইফয়েডের সমস্যাটাও ভালো হয়ে যাবে, আরোগ্য হয়ে যাবে। এই যে কত সুন্দর একটা চিকিৎসা, আপনি কত সুন্দর মেসির মতো খেলোয়াড়, কত সুন্দর রোনালদোর মতো খেলোয়াড়, কত সুন্দর ওই নেইমারের মতো খেলোয়াড়, যা আপনার পায়ে বল গেলে অন্য খেলোয়াড় পায় না, এরকম ভালো একজন ডাক্তার হন যে আপনার কাছে রুগী গেলে আপনি ওরে নিয়ে অনেক ভাবে চিন্তা করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, তার অনেক সমস্যাগুলো আবার নিয়ে আসতে পারেন, আবার আগ্রহ করে দিতে পারেন। এই যে শান্তি, এই যে আত্মতৃপ্তি, এটা ভেজাল ডাক্তারের মধ্যে আপনি জীবনেও পাবেন না, শর্টকাট ডাক্তারদের মধ্যে পাবেন না। এরপর ধরেন ডিপ অ্যাক্টিং মেডিসিন ব্যবহার। আচ্ছা আমি সময়কে বেশি নিয়ে ফেলাইতেছি নাকি? স্যার সমস্যা নেই, আপনি চালিয়ে যান। আচ্ছা, ধন্যবাদ। ধরেন এই যে ডিপ অ্যাক্টিং মেডিসিনের ব্যবহার, আপনি যদি দেখেন এই যে রাস্টক্স, হাইড্রোলাক্কা, যদি ভাইটা বড় ওষুধ, তারপরে এর অনেক লক্ষণ কিন্তু মেডিনিয়াম আছে, তারপরে বিলেডোনা, ব্রায়োনিয়া, এরকম অনেক ছোট ছোট ওষুধ আছে বা অগভীর ওষুধ আছে যার লক্ষণ মেডিনিয়ামের ওষুধে আছে। তেমনি অনেক ছোট ছোট ওষুধ আছে যার লক্ষণ কোনো না কোনো একটা বড় ঔষধে আছে। এই জন্য ম্যাথমেটিকে পড়ার একটা কৌশল আছে, দেখবেন আপনারা ছোট ওষুধের ক্ষেত্রেও দেখবেন, বড় ওষুধের ক্ষেত্রে দেখবেন অনুপূরক ঔষধ লেখা থাকে। কিন্তু অনুপূরক ওষুধ মানে কি, ওই ওষুধটা মানে আপনি যে ওষুধটা দিচ্ছেন তার বাকি কাজটা ওই ওষুধটা শেষ করে দিবে বা অনুপূরক শেষে পরিপূর্ণ করে দিবে। আপনি ওই ওষুধটা একটু পড়েন না, দেখবেন দুইটা ওষুধের মধ্যে অনেক লক্ষণে পার্থক্য আছে। অথবা সাদৃশ্য ঔষধ, অনেক মেডিকেলে পাবেন যে সাদৃশ্য ঔষধ, অনেক ওষুধে পাবেন মেডিকেলে পরিপূরক ঔষধ। ওই ওষুধগুলো আগে পড়বেন, ওই ওষুধ আগে পড়ে তারপরে আপনি যে মেডিসিনটা পড়তেছেন এইটাও পড়েন, ওই মেডিসিন গুলোও পড়েন, দেখবেন ওই দুইটা মেডিসিনের মধ্যে অনেক সাদৃশ্য লক্ষণ সম্পর্ক পাবেন। এখন ওই অনুপূরক ওষুধ যদি আপনার হয় কোন একটা গভীর ঔষধ, ওই ঔষধের আন্ডারে বহু ওষুধে 1-2টা লক্ষণ পাবেন, 1-2টা লক্ষণের ছোট ছোট ওষুধ পাবেন যার ওই 1-2টা লক্ষণের লক্ষণ ওই বড় ওষুধটাই আছে। তার মানে কি, আমি 10টা ওষুধের যদি একটা বা দুইটা বা 3টা লক্ষণ যদি পাই, গুরুত্বপূর্ণ লক্ষণ, ওই 3টে লক্ষণে যদি কোনো একটা গভীর ওষুধে পেয়ে যাই, আমি কাকে ব্যবহার করব? এই 3টা শর্ট অ্যাক্টিং ওষুধ ব্যবহার করব না ওই গভীর বড় ওষুধটা ব্যবহার করব? এই গভীর ওষুধটাই হচ্ছে মায়াজমেটিক ঔষধ। যখন ওরে দিবেন তখন দেখবেন পুরা রোগীটা পরিষ্কার হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আর এই ছোট ছোট ওষুধ যখন সে ব্যবহার করবেন, সে 1-2টা লক্ষণ কমাবে, মাথা ব্যথা ছিল কমাবে, শরীর ব্যথা ছিল কমাবে, 2 দিন পরে আবার চলে আসবে। আর ওই গভীর ওষুধটা যখন আপনি দিবেন মায়াজমেটিক ওষুধটা, সে কিন্তু এই মায়াজমেটিক ভাবে যে তার মাথায় টিউমার থাক বা কোনো অন্য কোনো অ্যাবনর্মালিটি থাক, সেটাও কিন্তু সে ঠিক করে দিবে। এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে অপ্রয়োজনীয় অনেক ঔষধ ব্যবহার আমরা বন্ধ করে দিতে পারি। এই কারণে দেখবেন যারা সিঙ্গেল মেডিসিন দেয় বা যারা অর্গান ভিত্তিক চিকিৎসক, যারা মায়াজমেটিক চিকিৎসা করেন, তাদের চেম্বারে অনেক ওষুধ কম থাকে, কারণ তারা আননেসেসারি শর্ট অ্যাক্টিং ওষুধগুলা খুব একটা ব্যবহার করেন না। শুধুমাত্র ওই যে রোগী আরোগ্য হবে না
অথবা একদম প্রবীণ ব্যক্তি যাকে আরোগ্য করা যাবে না, এরকম কিছু ক্ষেত্র ছাড়া তারা সাধারণত ওই শর্টকাট ওষুধগুলা ব্যবহার করে না। তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে গভীর কি ওষুধগুলো ব্যবহার করে। ফলে এই এই ছোট ওষুধের ব্যবহার কিন্তু কমে যায়। আপনার কোম্পানিতে খবর নেবেন যে এই রাস্টক্স সারা বছরে কত গ্যালন, কত লক্ষ টাকা বিক্রি হয়েছে বা কোটি টাকা বিক্রি হয়েছে, আর আপনার ওই মেডোনিয়াম থ্রুজাব এরকম বড় ওষুধ কয় টাকার বিক্রি হয়েছে। অনেক ডিফারেন্স পাবেন, অনেক ডিফারেন্স। এই জায়গাটা বা যারা হোলসেল দেয় তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনারা এই রাস্টক্স, ব্র্যান্ডিয়া, বিলেডোনা এগুলা কত টাকার বিক্রি করেন পার মান্থ, আর আপনি ওই গভীরকে ওষুধ কয় টাকার বিক্রি করেন, দেখবেন ফার ফার ডিফারেন্স। তাহলে এই কাজগুলো করে শুধু রুগীকে জটিল থেকে জটিল করা হয়েছে। রুগী তো বুঝে না, সে তো মানে নাবালক বলতে গেলে অবলা মানুষ, হোমিওপ্যাথি কি বুঝে না। আর হোমিও ডাক্তাররা তার ব্রেন ওয়াশ করে দিয়েছে, হোমিওর কোনো সাইড এফেক্ট নাই, কোনো সমস্যা নাই, আপনি খালি ভাত মাছ রুটির মতো খাইবেন, কোনো সমস্যা হবে না। রুগী অভ্যস্ত, রুগীকে বোঝানো হয়েছে যদি আপনার মাথা ব্যথা কমে যায় আপনি ভালো হয়ে গেছেন, রুগী তাই খুশি যে ডাক্তারের কাছে গেছি ভালো হয়ে গেছে, আমি এই ভালো। অথচ ভালো যে আরোগ্য সেই জিনিসটা রুগীরে বোঝানো হয় না। যদি রুগীর একবার বুঝে যায় যে হোমিওপ্যাথি কি, তাহলে কিন্তু এই বাটপারি ডাক্তারের সংখ্যা এমনি কমে যাবে। এই মানে মাল্টি চিকিৎসা, সিরাপ ক্যাপসুল চিকিৎসা এইগুলো কিন্তু তখন আর থাকবে না। এই ডাক্তার অনেক কমে যাবে, কারণ রুগী যখন এগুলো বুঝে ফেলবে। রুগী এখন বুঝতেছে না, তাদেরকে নিয়ে আমরা যেরকম ঘুরাই, যেরকম বুঝাই, তারা কিন্তু সেরকম বুঝতেছে। আর এই মায়াজমেটিক বা গভীর ওষুধ ব্যবহার করা বুঝে গেলে আপনি মাল্টি প্র্যাকটিস এমনিই কমাই দিবেন, আপনাকে আর শেখানো লাগবে না যে আপনি এগুলো করেন না। যখন আপনার মধ্যে মেডিসিন চলে আসবে তখন দেখবেন আপনি অনেক কিছু আপনি শিখে যাবেন। দ্বিতীয় একদম একটা কথা আছে, সেটা হচ্ছে রেপার্টরিতে যে ব্যবহার, এই রেপার্টরির ব্যবহার অনেক ভুল ব্যবহার প্রয়োগ হয়। আমরাও তো রেপার্টরি ব্যবহার করি। আমার চেম্বারে এক রুগী আসছে, সে আমি তাকে রুগী মানে রুগী আসছে, তার আগে যে ডাক্তারি করতো তিনি আবার অ্যাকুইটিসের ক্ষেত্রে ঠিক আছে, আপনি বরাবর একটু মানে অ্যাকুইটিস নিয়ে চিন্তা করেন বেশি। তো অ্যাকুইটিসের ক্ষেত্রে আপনি শর্টকাট ওষুধ দেন, অথবা আপনি ওই যে সেটা আমি বলেই গেলাম, ধরেন আপনি যদি দেখেন যে রুগী ধরেন অ্যাকুইটিসের 2 সপ্তাহ বা 1 সপ্তাহে থাকবে, রুগী খুব দুর্বল হয়ে পড়ছে, আপনি যদি মনে করেন অ্যাকুইট ডিজিজ, তাহলে আপনি দিতে পারবেন শর্ট অ্যাক্টিং ওষুধ। বাট এখনকার দিনে যেটা আমি বলতে চাইছিলাম ওই সময় কিন্তু ওটা বলা হয় নাই, যেমন ইয়াতে কি বলে অমরনাথ চক্রবর্তী স্যার, উনি আমার বইয়ের জন্য লেখা দিছিলেন, ওনার একটা বাণী টাইপের, উনি একটা কথা বলছে, এখন হচ্ছে মিশ্র মায়াজমেটিক যুগ, এখন আর একক মায়াজমে মানুষ নাই। ফলে ম্যাক্সিমাম রোগের বহিঃপ্রকাশ হচ্ছে ওই মায়াজমেটিক। আপনি ধরেন হঠাৎ করে ঠান্ডা লাগলো, দেখলেন যে পাতলা পায়খানা, আপনি তাকে শর্ট ওষুধ দিয়ে দিলেন বা সাময়িক উপশম টাইপের ওষুধ দিলেন। তার আগে আপনাকে ভাবতে হবে এই রোগটা তার বংশে আছে কিনা, আগে হয়েছিল কিনা, তার মাঝে মাঝে ঠান্ডা লাগে কিনা, এই ইতিহাস আপনি নিচ্ছেন কিনা। যদি আপনি না নিয়ে থাকেন তাহলে তো আপনি শর্ট অ্যাক্টিং ওষুধ দেওয়া খালি উপশম দিলেন, লাভ হইল না। এজন্য আমরা যাকে অ্যাকুইট দেখি আদৌ সে অ্যাকুইট আছে কিনা এইটা নিয়েও আগে ভাবতে হবে। যদি থাকে সেক্ষেত্রে আপনি শর্ট অ্যাক্টিং ওষুধ দিতে পারেন, ওষুধ নাও দিতে পারেন। হ্যানিম্যান অর্গানে তো বলে গেছে সম্ভবত 152 নাম্বার অনুচ্ছেদ বা এরকম, বা 252 নাম্বার এরকম কোথায় যেন একটু বলে গেছে, আমার মধ্যে খেয়াল আসতেছে না, যে অ্যাকুইটিসের ক্ষেত্রে রুগীর অভ্যাস, তার খাওয়া দাওয়া, অনিয়ম, এইগুলা আগে পরিবর্তন করা জরুরি। অনেক ক্ষেত্রে আছে ওষুধ প্রয়োজনই হবে না, ওইগুলো যদি আপনি পরিবর্তন করেন ওইগুলো আপনার রোগ ভালো করে দিবে। কারণ ধরেন রুগী রাত জায়গা ধরেন খেলা দেখছে, সেদিন কি করছে, আবার রাত্রেবেলা খিচুড়ি খাইছে, মাংস দিয়ে খিচুড়ি খাইছে, বা ধরেন বারবিকিউ পার্টি করছে। এখন ধরেন ওই বারবিকিউ বা পার্টি যদি করছে, যদি তার মধ্যে ফুড পয়জনিং হয় তাহলে তার হয়তো অ্যাকুইটিস আসতে পারে। এখন যদি তাকে যদি বলেন ভালো করে ঘুমান, তাহলে কিন্তু সে যদি ভালো করে ঘুমাইলে হয়তো বা তার দুপুরে পর আর থাকবে না, এটা একটা সমস্যা এমনি ভালো হয়ে যেতে পারে। যদি না হয় সেক্ষেত্রে ওষুধ দেন, অসুবিধা নাই। যাই হোক, আমি যে জায়গাটা যে চাচ্ছিলাম, যেমন রেপার্টরির কথা আনতেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে রেপার্টরিতে অনেকে আছেন এরকম 1-2টা লক্ষণ খুঁজে ওষুধ দেন। আমার কাছে অনেকে ফোন দেয়, স্যার আপনার কোস্টিকাম পাইছে 25 নাম্বার আর রাস্টক্স পাইছে 20 নাম্বার, কাকে দেব? কারণ আমি তাকে দূর থেকে কেমনে বলবো কাকে সে ওষুধ দিবে? এই যে যে জায়গাটা, এই যদি আপনার মানে আমাদের যদি মাথায় মেডিসিন থাকে
এবং ওই গভীর কেউ মেডিসিন সম্পর্কে আমরা যদি ধারণা রাখি, তাহলে কিন্তু এটা আমাদের রেপার্টরিতে খুব বেশি হেল্প করে, যে আমি কি রাষ্ট্রক দেবো নাকি কোষ্টিকাম দেবো, বাকি লক্ষণগুলো কি বলে, সব লক্ষণ রেপার্টরিতে নাই। ও অধীরন্দিতে গেছিলাম, ওটা ভুলে গেছিলাম, যে যে আগে যে ডাক্তার দেখতেন সে খুব রেপার্টরি নির্ভর। তো উনি গিয়ে উনি সাথে আসছেন। তো আমি ওষুধ নির্বাচন করার পরে, এক্ষেত্রে আমি রেপার্টরি দেখি নাই, আমি মাসমেটিক চিন্তা করে ওষুধটা দিছিলাম। উনি বলতেছে স্যার একটু দেখে নেন, রেকটাল পলিপস। ওই পেশেন্ট ছিল 12 বছর বয়স বাচ্চাটার, তার রেকটাল পলিপ ছিল, বাট অপারেশন করা একটু ডিফিকাল্ট, যেহেতু চ্যাপটা পলিপটা লাম্বা না, চিকুন লাম্বা হইলে হয়তো এন্ডোস্কোপি করার সময় কোলোনোস্কোপি করার সময় ওটাকে কেটে ফেলতে পারতো। ওরা ডাক্তার একটু রিস্ক মনে করতেছে। তো ওই অবস্থায় নিয়ে আসার পরে উনি আমার বলতেছে যে স্যার একটু রেপার্টরি দেখেন কি ওষুধ আছে। তাই আমি বললাম যে আমি ওষুধ যেটা দিছি এটা আছে, রেপার্টরিতে আছে, অসুবিধা নেই। আবার যখন ওষুধ বানাইতেছিলাম তখন বলতে স্যার একটু দেখলে ভালো হইতো না। তাই আমি বললাম আপনি দেখেন, রেপার্টরি আছে, একটু দেখেন। উনি কেন্ট রেপার্টরি দেখলো, কেন্ট রেপার্টরি রেকটাল প্রোলাপসের কোনো রুব্রিকই নাই। উনি কিন্তু কেন্ট রেপার্টরি ফলো করেন, এটা নাই। এরপরে আমি যাকে একটু বেশি মানে পছন্দ করি সেটা হচ্ছে মারফি রেপার্টরি। উনি মারফি রেপার্টরি দেখলো, উনি দেখে বলছে স্যার আপনি যে ওষুধ দিচ্ছেন, এই ফার্স্ট গেটে দেখেন একটা ওষুধ ওইটি হচ্ছে সেইটা। বাস উনি খুব খুশি। উনি বলতেছে রুগীকে যান, এখন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, অসুবিধা নাই, খুব ভালো একটা মেডিসিন পড়ছে এখানে। তাহলে দেখছেন মাসমেটিক মেডিসিন দেওয়া কত সুবিধার, সেটা আপনার রেপার্টরিতে থাক বা না থাক। যাই হোক, সর্বোপরি যে কথাটা হচ্ছে যে আপনি যদি রুগীকে কিওর করতে চান, রুগীকে যদি সাময়িক উপশম বা সাময়িক যদি মানে তাকে যদি উপশম বা যদি সাপ্রেস করতে না চান, শুধু ইনকামের জন্য রুগী দেখতে না চান, যে রুগী বারবার আসবে ইনকাম করব, এটা না চেয়ে যদি আপনি একদম ঘাস দিলে মন থেকে যদি রুগী আরোগ্য করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই মায়াজমেটিক বিষয়টাকে ভাবতে হবে। হ্যানিম্যান তার জীবনের শেষে গিয়ে 73 বছর বয়সে গিয়া 12 বছর রিসার্চ করে একটা কথা বলে গেছে। উনি কিন্তু অর্গানে বা বিভিন্ন লেকচারে বলে যেতে পারতেন, অন্য অন্য বইতে উনি বলে যেতে পারতেন যে মায়াজম গুরুত্বপূর্ণ না, মায়াজমকে বাদ দিয়ে দাও, ওইটি নিয়ে কোনো দরকার নাই। উনি বলতে পারতেন, উনি তো বলেন নাই, বরং এটাকে গুরুত্বই কিন্তু উনি বলে গেছে। এই জায়গাটা নিয়ে আপনারা তরুণ ডাক্তার, নবীন ডাক্তাররা ভাববেন, এবং আপনারা আরো এটা নিয়ে চিন্তা করবেন, হোমিওপ্যাথিকে সামনে আগিয়ে নিয়ে যাবেন। এটা আপনাদের প্রতি আমরা জোর দাবি রাখি। ইনকাম করা যাবে, অনেক কিছু ইনকাম করা যায়, হোমিওপ্যাথি ইনকাম করা যায়। আমার শ্রদ্ধেয় গুরু ডাক্তার সাফুল আলম স্যার, উনি 14 সালে মারা গেছে, আল্লাহ ওনার বেস্ট নসিব করুক। উনি তখন 5,000 টাকা ভিজিট নিতেন। তারও আগে ডাক্তার উনি ছিলেন গুরুদাস সরকার, গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি 2টা রুগী দেখতেন, 2,000 করে উনি ভিজিট নিতেন। আর সাফুল স্যার ওরকম 1-2 জন রুগী দেখতেন। তার মানে হ্যানিম্যান 3 ঘন্টা বসে রুগী দেখতেন। আর আমরা যদি 5 মিনিট 10 মিনিট রুগী দেখা শেষ করি, এটা হবে না, একটু রুগীকে সময় দিতে হবে, কোয়ালিটি ফুল ট্রিটমেন্ট করতে হবে। তো যারা এখানে অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা সম্মান রেখে, আমি যদি আমার আলোচনায় কোনো ভুল থাকে আপনারা ক্ষমা করে দিবেন। এবং যারা নবীন ডাক্তার আছেন, আমি যে বলছি এই কথাই শেষ কথা, এইটা আপনাদের আমি বলবো না। আমি আমার গুরু সাফুল্লাম স্যারের মতো আমিও বলবো, অর্গানন কি বলছে, মায়াজমেটিক যে কনিক ডিজিজ বই কি বলছে, আপনারা সেইটা ফলো করবেন। এবং দুনিয়ায় যে যাই বলুক, সব শেষে আপনার অর্গাননের কাছে যাবেন। অর্গানন হচ্ছে মহাগুরু। অর্গানন যা বলে আপনারা প্রমাণ করার চেষ্টা করেন, প্রমাণ করেন যে অর্গানন ভুল করছে, অর্গানন ভুল বলছে।
জাতীয় ইন্ডিয়া সংগঠন নিয়ে, তার মধ্যেও যদি স্যার একটু সময় দেন তাহলে আমার মনে হয় যে সবাই উপকৃত হবে। আমি ধন্যবাদ স্যার। আদাব স্যার। আচ্ছা, আমি একটু বলি, মিজানুর রহমান স্যার আমার প্রিয় মানুষ, ওনার প্রতি আমার একটা দাবি আছে, ওনারও আমার প্রতি দাবি আছে। তো উনি খুব হোমিওপ্যাথিতে সময় দিচ্ছেন, আমি দেখছি বিভিন্ন গ্রুপে উনি আছেন, আলোচনা করছেন, আমাকে অনেক সময় ডাকেন। তো উনি অনেক দিন কাজ করেন এটা নিয়ে, এবং উনি ভালো মানের একজন ডাক্তার। ওনাকেও ধন্যবাদ দেই যে উনি শুনছেন বা মতামত দিচ্ছেন। এই জন্য আমাদের আশা করি দেখা হবে এবং কথা হবে, আমরা একসাথে কাজ করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ স্যার। জি, ইতিমধ্যে আমরাও জেনেছি স্যারের নতুন একটি বই বেরিয়েছে, মায়াজম ও ক্রনিক রোগীর হোমিওপ্যাথিক চিকিৎসা। ইতিমধ্যে অনেকেরই বুক সেলফে জায়গা করে নিয়েছে, যাদের নেয়নি নিশ্চয়ই তারাও নিয়ে নেবে। তো এবার